গল্পের আজকের নতুন গল্প প্রবোধ কুমার সান্যালের লেখা দেবাত্মা হিমালয়। প্রবোধ কুমার সান্যাল 7 জুলাই 1905 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক। তিনি খুবই জনপ্রিয় সাহিত্যিক ছিলেন। ইংরেজি ফরওয়ার্ড ও বাংলায় বাংলার কথা পত্রিকার লেখক ছিলেন। তার উপন্যাস মহাপ্রস্থানের পথে পাঠ করার পর স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তোমার ভাষা পাঠকের মনকে রাস্তায় বের করে আনে। তার লেখা কিছু গল্পের মধ্যে রয়েছে নদ নদী, শ্যামলীর স্বপ্ন, উত্তরকাল, দেবাত্মা হিমালয়, হাসুবান প্রভৃতি। ভোরে এলো আমার ড্রাইভার গাড়ি নিয়ে। ডাক্তার গৃহিণীর ডাইনিং হলে প্রাতরাশ সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া গেল। কালিম্পংয়ের উপর দিয়ে চলেছে রেনক্রোট, তিব্বতের দিকে। কিন্তু এ পথে দুর্যোগ বেশি এবং দুঃসাধ্যও বটে। সুতরাং এই প্রাচীন পথ ছেড়ে এখন প্রায় সবাই যায় গ্যাংটকের পথ দিয়ে। সমগ্র উত্তর ভারতের মধ্যে কালিম্পং থেকে তিব্বত সর্বাপেক্ষা নিকটবর্তী। রেনক্রোট গিয়েছে জেলা প্লাস গিরিসংকটে, তারপরেই তিব্বত সীমানা। গ্যাংটক থেকে নাথুলা গিরিসংকট হলো মাত্র 26 মাইল। এখান থেকে জেলাপলা ঠিক ক মাইল আমার জানা নেই। এই পথ দিয়েই কিন্তু 3 জন জগৎ প্রসিদ্ধ বাঙালি গিয়েছিলেন তিব্বতে। তাদের মধ্যে প্রধান হলেন বাংলার চিরদিনের গর্ব, ঢাকা বিক্রমপুরের সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। আজ থেকে 900 বছরের বেশি আগে ভারতের তদানীন্তন শ্রেষ্ঠ জ্ঞান ঋষি দীপঙ্কর তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের নির্মল স্বরূপকে প্রচার করেছিলেন। তিনি 13 বছর সেখানে বাস করেছিলেন এবং লাসার নিকটের তার মৃত্যু ঘটে। গৌতম বুদ্ধের পরেই তিব্বতবাসীরা তার মূর্তিকে আজও বোধিসত্ত্ব নামে পূজা করে। দ্বিতীয় ব্যক্তি হলেন আধুনিক ভারতের কুলগুরু রাজা রামমোহন রায়। তিনি তিব্বত যাত্রা করেছিলেন, কিন্তু তার আনুপূর্বিক ইতিবৃত্ত আমার জানা নেই। তৃতীয় যে ব্যক্তির প্রতি আমার অসীম শ্রদ্ধা পোষণ করি, তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে। তার নাম শরৎচন্দ্র দাস। তিনি গিয়েছিলেন 19 শতকের শেষ ভাগে। তার কাছে আধুনিক ভারতবর্ষ ঋণী, কেননা তারই ভ্রমণ বৃত্তান্ত শুনে একালে প্রথম আমরা তিব্বতের বিষয়ে জানতে পারি। 20 শতাব্দীর প্রথমে স্যার ফ্রান্সিস ইয়াং হ্যাসপেন্ড যখন তিব্বত জয় করতে যান, তখন শরৎ দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকেই তিনি সর্বাধিক সাহায্য লাভ করেছিলেন। এটি স্যার ফ্রান্সিসেরই স্বীকারোক্তি। অতীশ দীপঙ্করের আগে আরেকজন ভারতবরেণ্য বাঙালিও তিব্বতে গিয়ে আচার্য বোধিসত্ত্ব উপাধি লাভ করেন। তিনি হলেন যশোরের রাজপুত্র শান্তরক্ষিত। 8ম শতাব্দীতে তিনি তিব্বতে যান। লামারা তাকে রাজকীয় সম্বর্ধনা জানায়। কিন্তু দীপঙ্করের যে বিপুল কীর্তির কথা আমরা জানি, শান্তরক্ষিত সম্বন্ধে অতটা জানা যায় না। কাশ্মীরের পূর্ব প্রান্তে ভারত তিব্বত বাণিজ্যের প্রধান কেন্দ্র হল গারটক, কিন্তু সে বহু দূর এবং বহু অগম্য অঞ্চল পেরিয়ে সেখানে যেতে হয়। কুমায়ুনের প্রান্তে গার্বিয়াং ছাড়িয়ে লিপুলে গিরিশঙ্কর অতটা না হলেও অনেকটা তাই। ওখানে তাকলাকোট হল তিব্বতীদের ঘাঁটি। নেপালেও আছে নামচে বাজার দিয়ে তিব্বত। অন্যান্য পথও পাওয়া যায়, কিন্তু বাংলার এই পথই সর্বশ্রেষ্ঠ। তিব্বত যে এত কাছে তা হয়তো অনেকেরই জানা নেই। বিমানে গেলে কলকাতা থেকে দিল্লি পৌঁছতে লাগে 3.5 ঘন্টা। সেই গতিতে গেলে লাসা পৌঁছতে ঘন্টা 3 লাগে কি? কালিম্পংয়ের যে পথ চলে গিয়েছে উত্তরে, সেখানে পশমের ঘাঁটি একটির পর একটি। অসংখ্য তিব্বতী আর মারোয়ারি তার আশেপাশে। এইটি হল তিব্বতীদের প্রধান ব্যবসা। কিন্তু এখানে কারবারিদের উন্নতি ঘটেছে একালে প্রচুর। তার প্রকাশ্য নিদর্শন হল বড় বড় অট্টালিকা আর অগণ্য কুঠি বাড়ি। ভোর থেকে আকাশ আজ মেঘময়। শীতের হাওয়া ছিল খনখনে। বড় গির্জাটা হলো কালিম্পংয়ের ল্যান্ডমার্ক। তারই পাশ দিয়ে চলে গেছে চড়াই পথ, এদিক ওদিক ঘুরে অনেক উঁচুতে গৃহামাস হোমের দিকে। এখানে অ্যাংলো ইন্ডিয়ান এবং সাহেব সুবার অভিভাবকহীন ছেলেমেয়েরা পড়াশুনো করে মানুষ হয়। সমগ্র পাহাড় নিয়ে এ এক বিরাট কীর্তি। পরিচালনা ব্যবস্থা সমস্তই খাঁটি সাহেব মেমদের হাতে।
একটু আধটু দেখে বেড়াতেই ঘণ্টাখানেক সময় লাগলো। ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। প্রায় ঘণ্টা তিনেক ঘুরে আবার ফিরে এলাম ডাক্তার দাশগুপ্তের পাড়ায়। এটি অভিজাত পল্লী, কিন্তু এরই একপাশে একটি সংকীর্ণ গলির নিচে নেমে যে মন্দিরটির চত্বরে এসে দাঁড়ালাম, এটির কথা আজও ভুলিনি। দেখে নিলাম সেই অপরিচ্ছন্ন নোংরা ঝুপসি ঘরখানা, যেখানে বছর 14 আগে একটি রাত্রিবাস করে গিয়েছিলাম আমি আর শশাঙ্ক চৌধুরী। এটির নাম ছিল ঠাকুরবাড়ি। আজও সেই নামটি তেমনই প্রচলিত। সেদিনও কালিম্পংয়ে এসেছিলাম বটে, কিন্তু কালিম্পং চোখে পড়েনি। মহাকবি রবীন্দ্রনাথের বিরাট ব্যক্তিত্ব সমগ্র হিমালয়কে সেদিন আমাদের চোখের আড়ালে রেখেছিল। মনে পড়ে সেই 25শে বৈশাখের অপরাহ্ন। কবি রয়েছেন গৌরীপুর প্রাসাদে। বৈদান্তিক এটার্নি হীরেন দত্ত আছেন। আছেন রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী, অনিলচন্দ্র, মৈত্রেয়ী আর চিত্রিতা। অমল হোমের কলম এবং রজনীগন্ধার গুচ্ছ কবির হাতে তুলে দিয়ে প্রণাম করলাম। আমার হাতে ছিল কয়েকখানি যুগান্তর পত্রিকার রবীন্দ্র জয়ন্তী সংখ্যা। মহাকবি জানতেন আমি তখন যুগান্তরের অন্যতম সম্পাদক। আমার অনুরোধে উনি অনেকবার যুগান্তরের জন্য লেখা দিয়েছিলেন। আজকের যুগান্তরের প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা কবির একখানা রেখাচিত্র। গ্রাম, নগর, দেশ, মহাদেশ এবং দিগ্বলয় ছাড়িয়ে কবির মাথা উঠেছে ধবলাধর গৌরী সিংহের মতো। হিমালয়ের চেয়ে তিনিই বড়, পৃথিবীর উচ্চতম শিখর তিনি। ছবিখানার মধ্যে এই চেহারাটা প্রকাশ করতে চেয়েছিলাম। কবি বললেন, সমগ্র মহাভারতখানা তিনি নিজের হাতে একবার লিখতে চান। অত বড় এপিক পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যেই নেই। কিন্তু কাজটি দুরূহ, অনেক দিন সময় লাগবে। হীরেনবাবুকে আনিয়েছি, ওর সাহায্য নেব। তাকে যখন জানালাম এখানকার এক ঠাকুর বাড়িতে এসে উঠেছি, তিনি বললেন, এছাড়া ঠাকুর বাড়ি কোথায় হে? সৌম্য সুহাস কবির মুখখানিতে স্বাস্থ্যের রক্তিম আভা প্রকাশ পাচ্ছে। বাইরের আলো এসে পড়েছে সেই সুন্দর শ্বেতশ্রুময় মুখে। নরম একখানা শাল এলাইতো দেহের উপর ছড়ানো। একখানা আরাম কেদারায় তিনি অর্ধশয়ান। 2-4টি কথার পরে তার পরিহাস সরস বাক্যবান ছুটতে লাগল। সেই বাণে আমি বিদ্ধ হচ্ছি বারংবার, এবং হাসির রোল উঠছে এপাশে ওপাশে। কবি সেদিন আমাকে বাগে পেয়েছিলেন। সেই দিনের সেই 25শে বৈশাখের সন্ধ্যায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে তার জন্মদিন উপলক্ষে একটি নবরচিত কবিতা বেতার যোগে পাঠ করবেন। সেজন্য কলকাতার বেতার কেন্দ্রের কর্তৃপক্ষ কলকাতা কালিম্পংয়ের মধ্যে টেলিফোনের বন্দোবস্ত করেছিলেন। কালিম্পংয়ে টেলিফোন ছিল না। এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন। সেজন্য পাহাড়ে পাহাড়ে টেলিফোনের খুঁটি বসানো এবং তার খাটানো হয়েছে গত কয়েকদিন থেকেই। টেলিফোনের কর্তৃপক্ষ এজন্য প্রচুর অর্থ ব্যয় করেছেন। কবিতার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন এবং বেতার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বরটি ধরে নিয়ে সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করবেন। এই ছিল ব্যবস্থা। কয়েকজন বেতার বিশেষজ্ঞ এসেছেন এখানে এই উপলক্ষে। তাদের মধ্যে স্বনামখ্যাত নৃপেন্দ্র মজুমদার ছিলেন অন্যতম। মহাকবি মাঝে মাঝে একবার ভীষণ শব্দে গলা ঝাড়া দেন, এই কথা সকলেরই মনে আছে। কিন্তু আজ কাব্য পাঠকালে সেই আওয়াজটির দাপটে সূক্ষ্ম যন্ত্রটা বিদীর্ণ হয়ে যাবে কিনা, এই আশঙ্কাটা ছিল রবীন্দ্রনাথ প্রমুখ অনেকেরই মনে। সেজন্য উদ্বেগও ছিল। মাঝখানে নৃপেনবাবু একবার আমাকে বললেন, ঠিক ওই চেয়ারে বসে যন্ত্র মুখে রেখে কলকাতাকে একবার ডাকুন তো। আপনার গলায় যদি না ফাটে তবে আর ভয় নেই। কেঁপে উঠলাম। ওটা যে কবির আসন, কিন্তু নৃপেন্দ্রবাবু ফরমাস শুনতেই হলো। নধর মখমল বসানো চেয়ারে বসে কয়েকবার ডাকলাম, হ্যালো ক্যালকাটা, হ্যালো। কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব এলো, ওকে। বোধ হয় সন্ধ্যা 7:30 কিংবা 8টা। একটা বুঝি বেল বাজল। কবি উঠে গিয়ে বসলেন যন্ত্রের সামনে। আমরা বাইরে এসে দাঁড়ালাম। বাইরে আমাদের পাশেই রয়েছে রেডিও যন্ত্র। কলকাতা ঘুরে কবির কণ্ঠ ফিরে আসবে এই যন্ত্রে।
সেই আমাদের রোমাঞ্চ পুলক। কবি মাত্র 15 মিনিট কাল তার কবিতা পাঠ করবেন। বাইরে থেকে আমরা কাঁচের দরজা বন্ধ করে দিলাম, শব্দ না ঢোকে। একটি আলোর নিশানা পেয়ে কবির দীর্ঘদীপ্ত কণ্ঠের মূর্ছনা উচ্ছ্বাসিত হয়ে উঠল নবরচিত কবিতায়। আজ মম জন্মদিন। সদ্যই প্রাণের প্রান্তপথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে, মরণের ছাড়পত্র নিয়ে। আমাদের পায়ের নিচে কালিম্পং থরথর করতে লাগলো কিনা সে কথা তখন আর কারো মনে রইল না। জ্যোৎস্না ছিল সেদিন বাইরে। একটা মায়াচ্ছন্ন স্বপ্নলোকের মধ্যে আমরা যেন হারিয়ে যাচ্ছিলাম, ভুলে গিয়েছিলাম পরস্পরের অস্তিত্ব।